কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। 1895 সাল। মালদার জমিদার রায়বাহাদুরের বাড়ি নতুন বউ চন্দ্রাবতী। রূপে গুণে অপরূপা, নাচলে মনে হতো যেন স্বর্গের অপ্সরা। সে নাচ শিখেছিল তার মায়ের কাছে। তার মা ছিল শহরের নামকরা এক নৃত্যশিল্পী। বিয়ের আগে রায়বাহাদুর স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন তার বাড়িতে নাচ একেবারেই চলবে না। কিন্তু বিয়ের 7 মাসের মাথায় হঠাৎ করেই সে উধাও। ঘরে পড়ে রইল শুধু তার একটা সোনার রক্তমাখা নূপুর আর দেওয়াল জোড়া একটা বিশাল বেলজিয়াম কাচের আয়না। লোকে বলে আজও পূর্ণিমার রাতে সেই আয়নার ভিতর থেকে নূপুরের শব্দ ভেসে আসে। কেউ সাহস করে সেই আয়নার দিকে তাকালে আর কোনো দিনও ফেরে না। চন্দ্রাবতী। জমিদার রায়বাহাদুরের বড় ছেলে ইন্দ্রনাথের সাথে তার বিয়ে হয়। জমিদার বাড়ির নতুন বউ হয়ে যখন চন্দ্রাবতী প্রথম পা রাখল, মনে হলো যেন সকালের প্রথম রোদ উঠোনে এসে পড়েছে। তার রূপ চাঁদের আলো গায়ে মেখে যে আসে, তার নামই তো চন্দ্রাবতী। দুধে আলতা গায়ের রং, কিন্তু তাতে কোনো অহংকার নেই। আছে কেমন একটা মায়া। টানা টানা দুটো চোখ, কাজল ছাড়াই যেন পদ্ম ফুল। সেই চোখে লজ্জা আছে, স্বপ্ন আছে, আর আছে গোটা শ্বশুর বাড়িটাকে আপন করে নেওয়ার আকুতি। কপালে ছোট্ট লাল টিপ, সিঁথিতে টকটকে সিঁদুর, হাতে 2 গাছি সোনার চুড়ি, আর পায়ে রূপোর নূপুর। আসলে সে নূপুর পরতে যে বড্ড ভালোবাসত। যখন হাঁটতো নূপুর বাজত না, বরং মনে হতো যেন টুপটাপ বৃষ্টি পড়ছে। কিন্তু চন্দ্রাবতীর আসল রূপ তার চেহারায় না, তার গুণে। সে কথা বলতো নদীর মতো, কুলকুল করে, মিষ্টি করে। রাগ করতে জানতো না। শাশুড়ি বকলে মাথা নিচু করে শুনত। ননদিনী চুল বেঁধে দিত নিজের বোনের মতো করে। ছোট যাকে বড্ড ভালোবাসত। দাসদাসীদের মুখে বৌদিদি না, মা ডাক ফুটে উঠেছিল তাকে দেখে। রান্নাঘরে ঢুকলে মনে হতো স্বয়ং মা লক্ষ্মী ভোগ রাঁধছেন। আর তার হাতের পায়েস খেয়ে বুড়ো কর্তামশাই পর্যন্ত বলতেন, এমন স্বাদ যেন মা অন্নপূর্ণা নিজেই খাইয়ে দিলেন। সবচেয়ে সুন্দর জিনিস কি জানো? সন্ধেবেলা তুলসী তলায় যখন প্রদীপ দিত, তার মুখে যে আলোটা পড়তো, মনে হতো এই মেয়ে তো কোনো মানুষ না, এ তো সত্যি স্বয়ং মা লক্ষ্মী। জমিদারের ছেলে ইন্দ্রনাথ তাকে দেখত, যত দেখত ততই অভিভূত হয়ে যেত। বন্ধুদের বলতো, চন্দ্রাকে পেয়ে আমি যেন স্বর্গ পেয়ে গেছি রে। কিন্তু এত রূপ, এত গুণ, এত ভালোবাসা, সবটুকুই শেষে বন্দি হয়ে রইল একটা আয়নার ভিতর 130 বছর ধরে। শুধু একটা নূপুর পরে রইল বাইরে। তার ফিরে আসার অপেক্ষার দিন গুনতে লাগলো। আচ্ছা, এত ভালো মানুষের সাথে কেন খারাপ হয় বলতে পারো? চন্দ্রাবতী যেমন সুন্দর নাচত, তেমন সুন্দর কবিতা লিখত।
বিয়েতে ইন্দ্রনাথ তাকে উপহার দিয়েছিল এক জোড়া সোনার নূপুর আর একটা বিশাল বেলজিয়াম কাঁচের আয়না। বলেছিল, তোমার যা রূপ, তোমার এই রূপ যেন সব সময় এই আয়নাতে দেখতে পাই। কিন্তু এই সুখ সহ্য হলো না শাশুড়ি মৃণালিনীর। ছোট যা কামিনীকে চন্দ্রাবতী বোনের মতো ভালোবাসত, কিন্তু কামিনীর মনে ছিল হিংসায় পরিপূর্ণ। বিয়ের 4 মাস পর জমিদার রায় বাহাদুর ছেলে ইন্দ্রনাথকে পাঠালেন বর্ধমানে তাদের জমি জায়গার কাজ দেখাশোনার জন্য। ইন্দ্রনাথ চলে যাবার পর চন্দ্রা এত বড় বাড়িতে যেন একা হয়ে গেল। সারাদিনের পর যখন কাজ মিটিয়ে সে বারান্দায় পায়চারি করত, আপন মনেই সে গান গেয়ে উঠত, হঠাৎ তার পিছনে মনে হলো কে যেন এসে দাঁড়িয়ে আছে। পিছন ঘুরতেই অদৃশ্য, কাউকে দেখতে পেল না। এভাবে মাঝে মধ্যেই যেন রাতের বেলা তাকে কেউ লক্ষ্য করত। তার মনে হতো সব সময়ই তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকালেই কাউকেই সে দেখতে পেত না। এরপর আসে জন্মাষ্টমীর রাত। রায় বাহাদুর বাড়িতে ধুমধাম করে পুজো, বাড়িতে জলসা বসেছে। আত্মীয় স্বজনরা সবাই আবদার করে বড় বউয়ের কাছে বলল, চন্দ্রাবতী, শুনেছিলাম তুমি তো বিয়ের আগে খুব ভালো নাচতে, তাহলে চলো না আজকের জলসায় তোমার একটা নাচ দেখাও। চন্দ্রাবতী লাজুক মুখে প্রথমে শাশুড়ির দিকে তাকালো, তারপর সকলের জোড়াজোড়িতে সে রাজি হয়ে গেল নাচ দেখাতে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। তার ঠিক 2 দিন পর চন্দ্রাবতী সব কাজ মিটিয়ে রাতের ঘরে চুল বাঁধছে। এমন সময় তার যা কামিনী এলো, হাতে এক গ্লাস গরম দুধ। বলো, দিদি, এই দুধটুকু খেয়ে নিও। চন্দ্রাবতী তাকে বিশ্বাস করল, তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। এরপর কামিনী ঘরে চলে যেতেই সে এক গ্লাস দুধ চুপচাপ নিঃশব্দে খেয়ে নিল। তারপর বারান্দায় এসে নিজের মনেই গুনগুন করে উঠল, হঠাৎ লোডশেডিং, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। সেদিন অমাবস্যা ছিল না, তবুও জমিদার বাড়ির সেই ঘরটা অমাবস্যার চেয়েও কালো হয়ে গেল। দুধের গ্লাসটা ঠোঁটে ছোঁয়ানোর পর চন্দ্রাবতী বুঝতেও পারেনি ভালোবাসার স্বাদে বিষ মেশানো ছিল, ঘুমের ওষুধ। চোখ দুটো ভারী হয়ে আসছিল তার, শরীর অবশ হয়ে পড়ল। হঠাৎই মাথা ঘুরে বারান্দায় পড়ে গেল সে। পায়ের একটা নূপুর খুলে পড়ল মাটিতে। শেষবারের মতো যেন তাকে বলল বিদায়। সে হাত বাড়ালো, কার দিকে? স্বামীর দিকে। ভাবল তার স্বামী ইন্দ্রনাথ এসেছে বুঝি তার সামনে, কিন্তু চন্দ্রাবতীর হাতটা ধরল না কেউ, বরং 4টে লোভী হাত তাকে টেনে নিয়ে গেল ঘরের মেঝেতে। চন্দ্রাবতী চিৎকার করতে চেয়েছিল, মা বলে ডাকতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। শুধু 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সেই জলে ছিল না ঘেন্না, ছিল প্রশ্ন, কেন, কি দোষ তার?
ওই টানা টানা দুটো চোখ, যে চোখে শ্বশুর বাড়ির জন্য স্বপ্ন ছিল, সে চোখ দুটো বিস্ফারিত হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার শাশুড়ি মৃণালিনী দেবী। না, কোনো কোপ পড়েনি তার ওপর, কোনো রক্ত গঙ্গা বয়নি। মৃত্যুটা এসেছিল আরো নিষ্ঠুর হয়ে, বালিশ চাপা দিয়ে, নিঃশব্দে। একটা ঘরের লক্ষ্মীকে, একটা মেয়েকে, কারোর একটা বোনকে এভাবেই কি শেষ করে দেওয়া যায়? এমনভাবে শেষ করে দেওয়া হলো যেন সে মানুষই না, সে একটা জঞ্জাল। শেষ নিঃশ্বাসটা যখন তার বেরোচ্ছিল, চন্দ্রার ঠোঁট দুটো নড়ে উঠেছিল একবার। কি বলতে চেয়েছিল সে? আমায় বাঁচাও? না না না, সে বলছিল আমি তো তোমাদেরই একজন ছিলাম। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, শুধু মাটিতে পড়ে রইল একটা নূপুর আর একটা বড় বেলজিয়াম কাচের আয়না। আয়নায় ফুটে উঠল একটা নতুন প্রতিবিম্ব, চন্দ্রাবতীর। চোখে জল, মুখে আর সেই মিষ্টি হাসিটা নেই। আছে শুধু অপেক্ষা, প্রতিশোধের অপেক্ষা। বলো তো, একটা মানুষ কতটা অপরাধ করতে পারে যে তার ঘরের লক্ষ্মীকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করে না? শাশুড়ি মৃণালিনী দেবীর পাশে দাঁড়িয়েছিলেন দুই দারোয়ান। মৃণালিনী দেবী মৃত চন্দ্রাবতীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, জমিদার বাড়ির বউ হয়ে নাচিস? কুলটা, তোর ওই রূপের জন্য আমার ছেলে আমাকে ভুলেছে। এরপর আদেশ দেন দুই দারোয়ানকে আয়নার পিছনে দেওয়ালটাতে ঢুকিয়ে বন্ধ করে দেওয়ার জন্য। দারোয়ানরা বেলজিয়াম কাচের বড় আয়নার পিছনে দেওয়াল খুঁড়ে ঢুকিয়ে দিল চন্দ্রাবতীর দেহ। সামনে গেঁথে দিল নতুন করে আবার একটা দেওয়াল। চন্দ্রাবতীর একটা সোনার নূপুর পড়ে রইল দেওয়ালের বাইরে। ওদিকে জমিদারের ছেলে ইন্দ্রনাথ জানতেই পারল না তার স্ত্রী এইভাবে মারা গেল। জমিদার বাবু তাকে বর্ধমান থেকে কোনোদিন ফিরতেই দিলেন না। এরপর কেটে গেছে 130টা বছর। 2026 সাল। আমি আর আমার কানপাতর টিম পৌঁছে গেছি মালদাতে। ইউটিউবের শুটিংয়ের জন্য আমাদের দরকার ছিল একটা পরিত্যক্ত বাড়ি। আমরা পৌঁছালাম সেই রায়বাহাদুরের বাড়িতে। রায়বাহাদুরের বাড়ির অফিস ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো, কিন্তু সন্ধ্যা হতেই সেই অফিসের কেয়ারটেকার চলে গেলেন। থাকলাম আমরা বেশ কয়েকজন। সন্ধে যত গড়াতে লাগলো, বাড়িটা ততই যেন গা ছমছমে হতে লাগলো। এরপর রাত 11টা। হঠাৎ চারিদিক থেকে ভেসে আসলো নূপুরের শব্দ। আমরা বুঝতে পারলাম না আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে। সবাই মিলে একসাথে টর্চ হাতে বেরোলাম, ঘুরে দেখতে বাড়িটা। রাত 11টা, রাত 12টা। ঢুকলাম আয়না মহলে, কিন্তু ঢুকতেই হাড় হিম হয়ে গেল। 12 ফুটের একটা বেলজিয়াম আয়না, কিন্তু তাতে কোনো ছায়া পড়ছে না। তার বদলে দেখা যাচ্ছে লাল শাড়ি পরা একটা বউ খোলা চুলে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে।
আমার টিমের সাউন্ড রেকর্ডিস্ট মেয়েটা হঠাৎ কেঁপে উঠল। মেঘা ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলল, দিদি, আমার পায়ের কাছে কি যেন একটা ছুঁয়ে গেল, বরফের মতো ঠান্ডা। টর্চ মারতেই দেখি মেঝেতে পড়ে আছে একটা নূপুর, রক্ত শুকিয়ে কালো হয়ে যাওয়া একটা সোনার নূপুর। নূপুরটা সরে সরে যাচ্ছে মেঘার দিকে। মেঘা ভয়ে পিছোতে লাগলো, কিন্তু পারল না। তার পা যেন মেঝের সাথে আটকে গেছে। আয়নার ভিতর থেকে ভেসে এলো একটা ভাঙা গলা, কান্না মেশানো। পড়বে না, এটা তোমার জন্য। ইন্দ্র দিয়েছিল আমায়, আমি তো পড়তে পারিনি। তুমি তুমি পড়বে না। ঠিক তখনই আয়নার গায়ে ফুটে উঠল জলের মতো ফোঁটা, যেন কাঁচটা কাঁদছে। নূপুরটা হঠাৎ থেমে গেল মেঘার পায়ের কাছে, যেন অপেক্ষা করছে, কিছুর একটা অপেক্ষা। আমি চিৎকার করে বললাম, মেঘা, ছবি না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেঘার চোখ স্থির, সে ঘোরের মধ্যে বিড়বিড় করছে, কি সুন্দর ইন্দ্র, এটা কি সুন্দর। আর তখনই আয়নাটা শব্দ করে ফাটতে শুরু করলো, চির খেয়ে খেয়ে ফাটতে শুরু করলো। ভিতর থেকে যেন কেউ কাঁদছে, কান্নার আওয়াজ বেরিয়ে আসছে। আপনাদের কি মনে হয়, চন্দ্রাবতী কি মেঘার শরীর চায়, নাকি নূপুরটা ফেরত পেতে চায়? সকালবেলা আমরা গ্রামে ঘুরলাম, খবর নিলাম, ইন্দ্রনাথের পরিণতির কথা জানতে পারলাম। চন্দ্রাবতী মারা যাওয়ার পর ইন্দ্রনাথ পাগল হয়ে যায়। এমনকি ইন্দ্রনাথ মারা যাওয়ার আগেও বলতো, আমার চন্দ্রা ওই আয়নাতেই আছে, কেউ ওকে বার করো, কেউ ওকে বার করো। কিন্তু কেউ সাহস করেনি, কারণ যারাই আয়নার সামনে গেছে পরদিন তাদের লাশ পাওয়া গেছে, গলায় নীল দাগ, যেন কেউ গলা টিপে। আজ সন্ধে 8টা আমরা টিম মেম্বাররা ঠিক করলাম, মেঘাকে নিয়ে আমরা রাত 12টায় আয়নাঘর যাব। সময় এগোতে লাগলো, আমরা করলাম অপেক্ষা। রাত 12টা আমরা পৌঁছালাম মেঘাকে নিয়ে আয়নাঘরে। চিৎকার করে বললাম, চন্দ্রা, আমরা তোমার বন্ধু, তোমার ইন্দ্র আর বেঁচে নেই, কিন্তু আমরা তোমাকে মুক্তি দিতে পারি। হঠাৎ আয়না থেকে ধুলোর মতো বেরিয়ে এলো। কি অপরূপ, কিন্তু কি কষ্ট। চোখ দুটোর নিচে কালি পড়ে গেছে, পা থেকে রক্ত ঝরছে, নাক থেকে বেরোনো রক্ত শুকিয়ে গেছে। চন্দ্রাবতী বলে উঠল, 130 বছর আমি শুধু একবার ইন্দ্রকে দেখতে চেয়েছিলাম। ওরা আমার জীবন থেকে নাচ কেড়ে নিল, আমার ভালোবাসা কেড়ে নিল, আমার নূপুর কেড়ে নিল। আমি আমার টিম মেম্বার মেঘার পায়ের থেকে নূপুরটা খুলে চন্দ্রাবতীর দিকে এগিয়ে দিলাম। নূপুরটা পড়তেই গোটা মহল আলোয় ভরে গেল। চন্দ্রার মুখে হাসি ফুটল, অপেক্ষার হাসি, আনন্দের হাসি। 130 বছর পর সেই হাসি যেন চাঁদের আলো, মিষ্টি জ্যোৎস্না। চন্দ্রা বলে উঠল, আমার শেষ ইচ্ছা,
আমি একবার নাচবো, একবার ইন্দ্রর জন্য। চন্দ্রা নাচতে শুরু করলো। সেই নাচ প্রতি পদক্ষেপেই যেন নূপুর বেজে উঠল, টুং টাং টুং টাং। নাচতে নাচতে তার শরীরটা আলো হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মুক্তির জল, আনন্দের জল, কষ্টের জল। শেষবার ঘুরে সে আমাদের দিকেই তাকালো, ফিসফিসিয়ে বলল, ধন্যবাদ। এবার আমি ইন্দ্রর কাছে যাচ্ছি। একটা দমকা হাওয়ায় সব মিলিয়ে গেল। পড়ে রইল একজোড়া সোনার নূপুর আর ভাঙা বেলজিয়াম কাচের আয়না। পরদিন সকালে আমরা নূপুর জোড়া ইন্দ্রনাথের সমাধিতে রেখে আসি। গ্রামের লোকে বলে, ওই বাড়ি থেকে আর কান্না আসবে না। এর প্রায় 1 মাস পর আবার গিয়েছি সেই গ্রামে। কেমন যেন আপন হয়ে গেছে। গ্রামের লোকেরা বলল, পূর্ণিমার রাতে এখন আর কোনো কান্নার আওয়াজ আসে না, আসে মিষ্টি নূপুরের আওয়াজ। কেউ যেন সুখে নাচছে। বন্ধুরা, ভালোবাসা মরে না। 130 বছর পরেও সত্যিকারের ভালোবাসা ঠিকই ফিরে আসে। তোমাদেরও কি তাই মনে হয়? তাহলে কমেন্টে লিখো, ভালোবাসা অমর। গল্পের শেষে যদি তোমাদের চোখে জল আসে, তাহলে এই কমেন্টটা করতে ভুলো না। আর তোমার বাড়ির পুরনো আয়নার সামনে একটু সাবধানে দাঁড়িও। কে বলতে পারে চন্দ্রা হয়তো তোমাকেও দেখছে। আমি রুয়া, দেখা হবে পরের শনিবার। ততক্ষণ কান পাতো।